তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে যে কেন হচ্ছে সেটা বিশ্লেষণ করে আমাদেরকে সেইভাবে চলতে, বারে বারে তো হচ্ছে খেলে তো সমস্যা, এদেশ তো ঘুরে দাঁড়াতে পারবে না। তাদের সাথে এমন কোনো কনফ্রন্টেশনে যাওয়া উচিত না, এই ফাঁক ফোকরে যেন আবার ওই পতিত সরকারের লোকগুলো যেন রাষ্ট্রীয় ক্ষমতার বেশি জায়গা দখল করে না নিতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে গঠন এবং কোনো দল টিকে যাওয়া, কোনো দল মৃত্যুবরণ করা, এগুলো আপনি দেখেছেন বিভিন্ন ক্রান্তিকালে, মানে রাজনৈতিক বিভিন্ন ক্রান্তিকালে বিভিন্ন দলের প্রয়োজনীয়তা হয় এবং গঠনও হয়। এই যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এই নবীনরা বা শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এর সম্ভাবনা কতটুকু দেখেন এবং মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় মুকুল সাহেব খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, চমৎকার উত্তর দিয়েছেন, আগে এই বিষয়ে উত্তর দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, আমাদের সত্যি কথা, আমরা একটা জাস্ট ট্রেডিশনাল সোসাইটি থেকে এসেছি। যতই আমরা বলি আধুনিক আধুনিক আধুনিক, গণতন্ত্রে কিন্তু সত্যিকারের কথা একটি স্ট্রং ন্যাশনালিস্ট পার্টি প্রয়োজন, একটি জাতীয়তাবাদী পার্টি প্রয়োজন। সে তার নিজের মানুষের কথা চিন্তা করবে, মানুষের স্বার্থ দেখবে। পৃথিবীর অন্য কোনো দেশ কি বলুক, কোনটা করুক, সেই তাদের সিদ্ধান্ত গ্রহণ করার আগে দেখতে হবে আমার দেশের জনগণের কল্যাণ হয় কি না। কিন্তু আমরা দেখি, আমাদের দুঃখের বিষয়, দুর্ভাগ্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে জনগণ কেন্দ্রিক থেকে যখন বৈদেশিক নির্ভরশীলতা বেড়ে যায়, তখন কিন্তু জনগণ দেখব বিগড়ে ওঠে এবং তার আসল রেজাল্টটা দিয়ে দেয়। এবং এই প্রেক্ষাপটে আমি দেখব, আপনার একটি প্রশ্নের প্রথম অংশে আমি উত্তর দিচ্ছি, যে রাজনৈতিক দলটি আমরা শুনতেছি আসবে ৩-৪ দিনের মধ্যে আসবে, এবং তারাও নবীন যারা আমাদের ছাত্রছাত্রী, তারা চাচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়তে। তাদের তো স্বপ্ন বড়, কারণ বিশাল একটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এটার পিছনে আমি বলি 15টি বছর কিন্তু বিএনপির যথেষ্ট অবদান আছে। তাদের নেতাকর্মীরা গুম, খুন, জেলখানা, অত্যাচারিত তারাই হয়েছে বেশি। তারপর জামাতও দেখব, তাদেরও কন্ট্রিবিউশন আছে আন্দোলনটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নবীন তো আকাঙ্ক্ষা খুব বড়, স্বপ্ন বিশাল করে দেখে। যে স্বপ্ন দেখতে পারে না সে কিন্তু সৃষ্টিও করতে পারে না। এটা আমি তাদের অভিনন্দন জানাই। আর তাদের দাঁড়াতে দল করে কঠিন হয়ে যাবে। কেন কঠিন হবে? ওই যে আমাদের দুটো কেন্দ্রিক, আমি এটাকে পরিবর্তন তো হিসাবে বলবো না, কারণ এটা অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে। কারণ এদেশে সাধারণত আওয়ামী লীগ আর বিএনপি কেন্দ্রিক ছিল। তবে আমি এটি সত্যিকারে বলি, যেহেতু আপনি বলছেন রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র হিসাবে, আমি বলবো আওয়ামী লীগের নিকট থেকে মানুষ এত অ্যান্টি ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিস পছন্দ করে নেই। কারণ যেভাবে গণতন্ত্রের কথা বলেছে পার্টির সৃষ্টির সময়, আপনার প্রশ্নের উত্তর আমি এভাবে দিচ্ছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, পরবর্তী পর্যায়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আরও অনেক নেতৃত্বে পরে আসছে, শেখ মুজিবুর রহমান সাহেব, তারা সবাই গণতন্ত্রের কথা বলেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে। 72 সালে শেখ সাহেব ক্ষমতায় এসেছে, আমরা দেখব 3.5 বছরের মাথায় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারপরে গত 15টি বছর আমরা যা দেখেছি সেটি তো কল্পনা করা যায় না এটা কোন ধরনের গণতন্ত্র ছিল, কোন ধরনের কর্মসূচি ছিল আওয়ামী লীগের। অন্য কোনো একটা স্বৈরতান্ত্রিক পার্টি করলে কিন্তু মানুষ এত সমালোচনা করতো না, কিন্তু তার প্রতি কত ক্ষুব্ধ ছিল। আপনি দেখবেন কোটি কোটি, শেষে তো প্রায় 1.5 কোটি 2 কোটি লোক ঢাকা শহরে নেমেছে পুরো বাংলাদেশে। তাহলে এটা কি হচ্ছে? মানুষও চাচ্ছে, আকাঙ্ক্ষা করতেছে যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখি, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার লক্ষ্যে এরা পার্টিটি করতেছে, কিন্তু কঠিন হবে। তবে আমি এটাও বলবো, যদি তারা দাঁড়িয়ে যেতে পারে তাহলে কিন্তু নতুন বাংলাদেশ গড়তে পারবে। তার কারণ মানুষের কল্পনা আছে, মানুষও চাচ্ছে কিছু যেন আসে, পরিবর্তন যেন, মানুষের পরিবর্তন চায়। এই সমাজ শিক্ষিত সমাজ, পড়াশোনা করতেছে, চাকরি নাই, বেকার, অথচ একটা শ্রেণী আমার দেশের টাকাটা বিদেশে পাঠাচ্ছে। কারা?
ওই যে আমার দেশের শ্রমিক শ্রেণী পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কত কষ্টের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এই টাকাটা এই ধনিক শ্রেণী যারা লুটেরা শ্রেণী বিজনেসের মাধ্যমে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে এই বড় বড় পার্টির শেল্টারে থেকে এই টাকাগুলো চুরি করে আবার বিদেশে পাঠিয়ে দিচ্ছে। গরিবরা কষ্ট করে টাকা পাঠাচ্ছে, এই টাকাগুলো তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে। এটা তো গণতান্ত্রিক সমাজ না। গণতান্ত্রিক সমাজ হতে হলে পুঁজির বিকাশ করতে হবে, জাতীয়তাবাদী হতে হবে, জাতীয় পুঁজির বিকাশ করতে হবে। টাটা বিড়ালা ডালমিয়ার মতো শক্তিশালী পুঁজিপতি সৃষ্টি হবে। সেটি তো হচ্ছে না কেন? অ্যাকাউন্টেবিলিটি নাই, তাদের জবাবদিহিতা নাই, বিচার করতে পারে না, বিচার বিভাগে কোনো স্বাধীনতা নাই। তারই জন্য যদি এরা দাঁড়াতে পারে, আমি বলবো নতুন বাংলাদেশ হয়তো বা সৃষ্টি করতে পারবে। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এই কিছুদিন আগে শ্রীলঙ্কাতে একটি ইলেকশন হলো, সেখানে জয়লাভ করছে কারা? ছোট্ট একটা পার্টি। 1970 সালে তারা এই পার্টিটি গঠন করেছিল। পার্টিটির নাম হচ্ছে জনতা মুক্তি পেরামুনা পার্টি, জেভিপি। তারা মাওয়িস্ট পার্টি ছিল, সমাজতান্ত্রিক পার্টি। তারা কয়েকটি থানা দখল করেছিল, পরবর্তী পর্যায়ে টিকে থাকতে পারে নাই। ওই ছেলেগুলো সেদিনের যুবক এখন এসে কী হয়েছে, প্রবীণ হয়েছে। তারা কি করেছে আমরা দেখব, ওই যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে বিতাড়িত করার জন্য যেভাবে হাসিনাও যে বিতাড়িত হয়েছে, বিশেষ ভূমিকা পালন করেছে। নতুন আকাঙ্ক্ষা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে তারা নির্বাচন করেছে, জয়লাভ করেছে। কিন্তু শ্রীলঙ্কার অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে অত সহজ না হতে পারে। তবে আমি মনে করি তারা যদি দাঁড়াতে পারে, যদি ঐক্যবদ্ধ হতে পারে, কয়েকটি আসন না হলে এবার পাবে। যদি আশা সংখ্যক আসন পায়, পরবর্তী পর্যায়ে কিন্তু তারা নতুন একটা কর্মসূচি প্রদান করে নতুনভাবে দাঁড়াতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় অপোজিশন পলিটিক্যাল পার্টি বিএনপি সহ সবারই স্পেস দেওয়া উচিত। কী জন্য? গণতন্ত্রের জন্য। যদি ক্ষমতায় যাবে বিএনপি, তার যদি শক্তিশালী অপোজিশন পার্লামেন্টে না থাকে, তাহলে তো গণতন্ত্র বিকশিত হবে না। তার যে সমস্ত কর্মীরা আছে, নেতারা আছে, তারা যখন চুরি করবে, অবাধ চুরি করবে, তারা কোনো জবাবদিহিতা নাই। আর অপোজিশন পার্টি পার্লামেন্টে শক্তিশালী হলে কি হবে? চুরির সংখ্যা কমে যাবে, জবাবদিহিতা আছে। ওই গণতন্ত্র রক্ষার জন্য, বিএনপির স্বার্থের জন্য আমার মনে হয় এই স্পেসটা দেওয়া উচিত। এবং যারা ছাত্রদের, তাদেরও বোঝা উচিত যে তারা সবারই তো কন্ট্রিবিউশন আছে পতিত সরকারের হটানোর বিষয়ে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে। তাদের সাথে এমন কোনো কনফ্রন্টেশনে যাওয়া উচিত না, এই ফাঁক ফোকরে যেন আবার ওই পতিত সরকারের লোকগুলো যেন রাষ্ট্রীয় ক্ষমতার বেশি জায়গা দখল করে না নিতে পারে। এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়, এই গণঅভ্যুত্থানের এই সময়ে কিন্তু মানুষের মনোজগতে একটা পরিবর্তন আসছে। বিশেষ করে যে দ্বিদলীয় ব্যবস্থা আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ তো গন কেস, বিএনপির সামনে একটা সম্ভাবনা আছে। কিন্তু মানুষের মনোজগতে যে পরিবর্তন, এটা যদি কোনো বড় রাজনৈতিক দল না ধরতে পারে এবং সেই অনুসারে যদি তারা তাদেরকে তৈরি না করে, এই যে নতুন যে রাজনৈতিক দল আসছে, এটাকে সামনে রেখে আপনি আগামী দিনের রাজনীতির চেহারা কেমন দেখেন? ৭২ সাল থেকে আজকে 2025 সাল, এই 53 বছরের যে আমাদের পথপরিক্রমা, তাতে কিন্তু কখনই ডেমোক্রেসি, একটু ইতিহাস টানতে হয়। স্বাধীনতার পরে একদলীয় শাসন এবং শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হলে সামরিক শাসন হলো, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন, এরশাদ সামরিক শাসন জারি করলেন, দল করলেন, এবং গণ আন্দোলনের মাধ্যমে 90 সালে তখন এরশাদেরও কিন্তু পতন হলো এবং জেলে যেতে হলো। আবার 91 সালে যে সুযোগটা তৈরি হয়েছিল, সেটা 2001 পর্যন্ত মোটামুটি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল। কিন্তু 2000 তখন সেনা শাসন আসলো, দুই রাজনৈতিক দলের জেদাজেদি রেশারেশির কারণে সেনা সমর্থিত সরকার আসলো। তারপর থেকে তো 15 বছর ইতিহাস, এবং এখন যিনি ছিলেন পতিত, তাকে পালিয়ে যেতে হলো, মাঝখানে খালেদা জিয়াকেও জেলে যেতে হয়েছে। তার মানে ঠিক প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আমাদের দেশে কেউ শাসন ক্ষমতা যারা ছিলেন, যারা জনপ্রিয়তা অর্জন করেছেন, কারো কিন্তু স্বাভাবিক প্রস্থান হয়নি। কিন্তু কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ পালিয়ে গেছেন, কেউ জেলে গেছেন। এখন আমাদের এই বিষয়গুলোকে কিন্তু বিশ্লেষণ করার প্রয়োজন আছে, কেন হচ্ছে, এবং তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে যে কেন হচ্ছে সেটা বিশ্লেষণ করে আমাদেরকে সেইভাবে চলতে। বারে বারে তো হচ্ছে খেলে তো সমস্যা, এদেশ তো ঘুরে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আমরা এখনও বিদেশি অনুদানের উপর নির্ভর করি।
IMF কবে টাকা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক কবে টাকা দিবে। তো এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি। এখন নবীনরা করছে দল, তাদের দলটা দেখার ব্যাপার আছে তার কতটুকু কী করতে পারবে। কিন্তু পুরনো দল হিসেবে বিএনপি আরও যারা আছে সবাইকে নিয়েই কিন্তু চিন্তা ভাবনা করে দেশটাকে যাতে একটা গণতন্ত্রের যাতে একটা প্রক্রিয়ার মধ্যে যায়, স্থায়ী রূপ যেতে পায়। প্রফেসর নুরুল আমিন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে এই জিনিসগুলো দরকার। জবাবদিহিতা অবশ্য আমাদের দেশে জবাবদিহিতা হয় না। তো প্রধানমন্ত্রীকে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে। দলের ভিতরে যে এমপি অনেক সময় তার বিপক্ষে বলা উচিত সেটা বলতে পারে না, এবং এখানে এক ধরনের স্তুতি চলে, বন্দনা চলে, নেতানেত্রী বন্দনা চলে। সংসদে আপনি দেখবেন যে সময় যদি হিসাব করা হয় তাতে দেখা গেল যে বেশিরভাগ সময়টা এই স্তুতি বন্দনায় চলে যায়। কিন্তু দেশ তো সমস্যা ভারাক্রান্ত দেশ, বিদেশি সাহায্য নির্ভরশীল দেশ। এখন রেমিটেন্স আর এই গার্মেন্টস দিয়ে আমরা কতদিন চলতে পারবো, এটাও কিন্তু আগামী দিনে একটা আমরা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হব, প্রতিযোগিতার মুখোমুখি হব, এবং খুব মসৃণ হবে না আগামী দিনগুলো অর্থনৈতিকভাবে আমাদের। সেই হিসেবে আমার মনে হয় কি যে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতা দলের ভিতরে থাকা উচিত। শুধু সংসদ হবে, সংসদে আমরা জবাবদিহিতা কায়েম করে ফেলবো সেটা হবে না, কিন্তু দলের ভিতরে জবাবদিহিতা থাকা উচিত। জবাবে আপনি দেখবেন যে 10 বছর 12 বছর কোন কাউন্সিল হয় না। কাউন্সিল হলে কি ওইখানে মোটামুটিভাবে আগে থাকতে ঠিক করা থাকে, কে চেয়ারপারসন হবে, কে প্রেসিডেন্ট হবে, কে সভানেত্রী হবে, কে সেক্রেটারি হবে, এইভাবে চলছে। তো দলের ভিতরে আগে আসলে জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্র্যাকটিস দলের ভিতরে শুরু করতে হবে, এবং সেই প্রক্রিয়াটাকে সংসদে নিয়ে যেতে হবে, এবং সেখান থেকে আমাদের একটা স্থায়ী রূপ দিতে হবে যে না আর কোনোভাবে যাতে আমাদের এই বিচ্যুতিটা যাতে গণতন্ত্রের পথ থেকে হয়, লাইন যাতে বিচ্যুতি না হয়। কারণ বারবার ভুল হলে কিন্তু দেশ পিছিয়ে যাবে, এবং পিছিয়ে গেছি আমরা। কিন্তু আমাদের প্রতিবেশী দেখেন অনেক দেশ কিন্তু এগিয়ে গেছে, শ্রীলঙ্কার অবস্থা চিন্তা করেন, অন্য অনেক দেশের, ভিয়েতনাম বলতে পারেন, অনেক দেশ, কিন্তু আমরা সেখানে কিন্তু খুব পিছিয়ে আছে। আমরা একটা আত্মতৃপ্তি না, আমাদের জনশক্তির খুব কি ইউটিলাইজেশন কি হচ্ছে? বেকার সমস্যা যদি দেখেন, কর্মসংস্থান অভাব, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কিন্তু চাকরির বাজার কিন্তু চাকরির সংস্থান হচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয়, যেমন এই প্রসঙ্গে আমি একটু বলে নিই, এই যে সংস্কার প্রস্তাব এখন বলা হচ্ছে সংস্কার 90 সালে যখন এর সাথে পতন ঘটলো, তারপরে কিন্তু অধ্যাপক রেহমান সোবহানের নেতৃত্বে কিন্তু অনেকগুলা প্রস্তাবনা তৈরি করা হয়েছে, সেটি কিন্তু কোনো বাস্তবায়ন করা হয়নি। কিন্তু সবই যে সঠিক ছিল, সবই যে উপযোগী ছিল তা না, কিছু তো গ্রহণ করা যেত। এখন সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার প্রস্তাবনা যেগুলো হবে সেগুলো কতটুকু বাস্তবায়ন হবে সে প্রশ্ন থেকে যায়। পুলিশ কি জবাবদিহিতার আওতায় আসবে? রাজনৈতিক দলগুলি জবাবদিহিতার আসবে? প্রশাসনকে আসবে? প্রশাসনকে জনগণের দোরগোড়ায় যাবে? ভূমি অফিস কি দুর্নীতিমুক্ত হবে? আরও যেগুলোর বিরুদ্ধে দুর্নীতি আমরা কতটা কমাতে পারবো? প্রথমত রাষ্ট্রীয় পর্যায়ে কমাতে হবে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, সেটা রোধ করার কী ব্যবস্থা হবে? এই জন্য এই বিষয়গুলোকে বড় ক্যানভাসে দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।